বন্ধুরা নমস্কার। আপনাদের প্রিয় চ্যানেল অমৃত কথাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, শাস্ত্র অনুসারে দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো ভূত চতুর্দশী, যাকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি। এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে এই ভূত চতুর্দশীর দিনেই বাড়িতে 14টি প্রদীপ ধরাতে হয়। এর পাশাপাশি এই দিনের বেলাতে 14 শাক খাওয়ার বিধি রয়েছে। আর এই ভূত চতুর্দশী তিথি শেষ হওয়ার পরেই শুরু হয় দীপান্বিতা অমাবস্যা। সবার প্রথমে এই অমাবস্যা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই ভূত চতুর্দশীর দিন বাড়িতে 14টি প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন এবং এই দিনে যে 14 প্রকারের শাক খাওয়া বিধান রয়েছে, সেই 14 প্রকার শাক কি, কেন এই 14 প্রকার শাক খেতে বলা হয় এবং সর্বোপরি ভূত চতুর্দশী শেষ হওয়ার পর দীপান্বিত অমাবস্যাতে কিভাবে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয়, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ভারত দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি। সবার প্রথমে আপনাদের জানাই যে এই ভূত চতুর্দশী তিথি এই বছর 1432 বঙ্গবাদ 2025 সালে কবে এবং কখন পড়েছে। বন্ধুরা, এই বছর এই ভূত চতুর্দশী তিথি পড়েছে আগামী 1 কার্তিক 19 অক্টোবর রবিবার দুপুর 1:54 থেকে, যা থাকছে পরের দিন 2রা কার্তিক 20 অক্টোবর সোমবার দুপুর 2:57 পর্যন্ত। এই বছর তাই ভূত চতুর্দশী তিথি রবিবার এবং সোমবার উভয় দিনই থাকছে। তবে উদয়ন চতুর্দশী তিথি থাকলেও ভূত চতুর্দশী তিথির যে 14টি প্রদীপ নিবেদন অর্থাৎ চতুর্দশ দীপদান, এই কাজটি সম্পন্ন করা প্রয়োজন 19 অক্টোবর রবিবার সন্ধ্যার সময়, অর্থাৎ সন্ধ্যা 5:06 থেকে রাত্রি 6:42 মধ্যে। এই ভূত চতুর্দশী কৃত চতুর্দশী দীপ দান সম্পন্ন হওয়া প্রয়োজন। শাস্ত্র মতে চতুর্দশ দীপদান সম্পন্ন করার পরেই চতুর্দশ শাক ভক্ষণ করতে হয়। আর যেহেতু রাতের বেলায় শাক ভক্ষণ নিষিদ্ধ, সেই কারণে এই চতুর্দশ শাক ভক্ষণটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন 20 অক্টোবর সোমবার দুপুর 2:57 পূর্বেই চতুর্দশ শাক ভক্ষণ সম্পন্ন হওয়া প্রয়োজন। এই দিন জলতর্পণ, দিবা স্নান এবং চতুর্দশকৃত অন্যান্য পালনীয় বিধিগুলি সম্পন্ন করা প্রয়োজন। 20 অক্টোবর সোমবার চতুর্দশী তিথি ছাড়ার পর অর্থাৎ দুপুর 2:57 পরই শুরু হচ্ছে দীপান্বিত অমাবস্যা। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই চতুর্দশী তিথিতে কেনই বা 14টি প্রদীপ জ্বালানোর কথা বলা হয় এবং কি জন্য 14 প্রকার শাক খাওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই 14টি প্রদীপ এবং 14টি শাক মূলত খাওয়া হয় আমাদের 14 পুরুষে বিদহী আত্মার শান্তির উদ্দেশ্যে। এ বিষয়ে পুরাণের লেখা উল্লেখ রয়েছে যে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মোচিত হয়। আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষদের আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন। প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটেই পৌঁছে যান এবং তাদের আশীর্বাদ প্রদান করেন।
তাই আমাদের উদ্দেশ্য আমরা 14টি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং 14 প্রকার শাক এই দিন খাওয়ার পেছনে সব থেকে যে বড় কারণ থাকে সেটি হলো আয়ুর্বেদ মতে এই 14 প্রকারের শাককে নানা রোগ শক্তি থাকে ঋতু পরিবর্তনের সময়, যা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করে। বন্ধুরা, এই 14 প্রকার শাকের নাম হলো উল, কেউবেদ, সর্ষে, কলকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলেঙ্গা, সাঞ্চে, অলতা, গুলঞ্চ, ভাটপাতা, সুলফা এবং শুষ্নী শাক। যদি কোনো কারণে এই 14 প্রকার শাক না পাওয়া যায়, তাহলে আপনি যে স্থানে এই মুহূর্তে রয়েছেন সেই স্থানে এই প্রকার শাক পাওয়া যায় সেগুলির মধ্য থেকে 14 প্রকার শাক বেছে নিয়ে ভুজ তুলসীর দিন রান্না করে আহার করলে এই রীতির মান্যতা হয়। এইবার আসবো দর্শক বন্ধুরা, এদিন যে 14টি প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে। এই যে 14টি প্রদীপ ভূত চতুর্দশীর দিন আপনি জ্বালাচ্ছেন, এটি মূলত বাড়ির 10 দিক অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টি দিক, 4টি কোণ অর্থাৎ ঈশান কোণ, বায়ু কোণ, আগ্নেয় কোণ এবং নৈঋত্য কোণ এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগে ও বাড়ির ঊর্ধ্বক অর্থাৎ ছাদের মধ্যভাগে জ্বালাবেন। এই 10টি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে, একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে, যাকে আমরা জমের দীপদান বলে থাকি। কিভাবে জ্বালাবেন সে প্রসঙ্গে একটি ভিডিওতে বলে দেওয়া হবে। বাকি দুটি প্রদীপের মধ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সম্মুখে এবং একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির কুল দেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে, অর্থাৎ আপনি যাকে রোজ পুজো করেন তার উদ্দেশ্যে। আশা করি এই 14টি প্রদীপ কোথায় জ্বালানো হবে সে প্রসঙ্গে অবগত হয়েছেন। এরপর আসবো দর্শক বন্ধুরা, এই ভূত চতুর্দশী শেষ হওয়ার পর সবার প্রথমে যে কাজটি করতে হয় অর্থাৎ বাড়ি থেকে যে অলক্ষ্য বিদায় করতে হয় সেই প্রসঙ্গে। দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এটি। বলা হয় দীপাবলির রাত্রে এটি করলে গৃহের লক্ষ্মী সর্বদা স্থায়ীভাবে বিরাজ করে। মূলত অলক্ষ্মী বিদায়ের পরই দীপান্বিত অমাবস্যার কালী পূজা সম্পন্ন করা হয়ে থাকে। আর এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই অলক্ষ্মী বিদায়ের সময় পড়েছে আগামী 2রা কার্তিক 20 অক্টোবর সোমবার সন্ধ্যা 5টা বেজে 5 মিনিট থেকে রাত্রি 6টা বেজে 41 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে অলক্ষ্মী বিদায়ের পাশাপাশি শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং উল্কা দানাদি সম্পন্ন হওয়া প্রয়োজন। আর অলক্ষ্মী বিদায় পরেই অন্যান্য ক্রিয়াগুলি করতে হয়। বাড়ির যে কেউ অত্যন্ত সহজ সরল ভাবে এই অলক্ষ্মীর বিদায়ের পর্বটি ছাড়াতে পারেন। একটি বিষয় সর্বদাই মনে রাখবেন, এই অলক্ষ্মীর পূজা কখনোই কিন্তু গৃহের অভ্যন্তরে করা হয় না। বাড়ির উঠোনের এক কোণে অথবা সদর দরজার বাইরে একটি কোণে অলক্ষ্মীর মূর্তিটি রেখে প্রথমে পূজা করা হয়। অলক্ষ্মীর মূর্তি বাড়িতে বসে যে কেউ নিজেই করতে পারে, গোবর দিয়ে অথবা খড়ি মাটি দিয়ে অথবা চন্দনের ফোঁটা দিয়ে এই অলক্ষ্মীর মূর্তি বাড়িতে করা হয়। ঘরের চৌকটের বাইরে কলার পেটার উপর এক তাল গোবর সাজিয়ে তাতে ছেঁড়া চুল ছড়িয়ে একটি প্রতিমূর্তি বানানো হয়। চোখের জায়গায় দেওয়া হয় 2টি খড়ি অথবা তুলোদানা। খড়ি মাটি দিয়েও একই প্রক্রিয়া এই বিষয়টি করা যায়। তবে খড়ি মাটি বা গোবর যদি না থাকে সেক্ষেত্রে একটি কলা পাতার উপর চন্দনের ফোঁটা দিয়েও এই অলক্ষ্মী দেবীর প্রতিমা অঙ্কন করা যায়। আর যারা তাও করা সম্ভব না হয়, একটি পাটকাঠি অথবা ঝাঁটার কাঠি রেখেও এই অলক্ষ্মীর পূজা করা যায়। তবে যেভাবেই আপনি মূর্তি রাখুন না কেন বা তৈরি করুন না কেন, সমস্ত ক্ষেত্রেই বা
হাতের ব্যবহার করতে হয়। এমনকি এই লক্ষ্মীর পূজার ক্ষেত্রেও বাঁ হাত দিয়ে পিছন ফিরে ফুল নিবেদন করতে হয়। এই অলক্ষ্মীর পূজার স্থানে কখনোই আলপনা দিতে নেই। পুজোর সময় উলুধ্বনি অথবা শঙ্খধ্বনি দেওয়ার পরিবর্তে তিন কুলো অথবা ঘণ্টা বাজিয়ে এই অলক্ষ্মী বিদায় করা হয়। অলক্ষ্মীর পূজা শুরু অলক্ষ্মী পূজার গুরু পূর্বে প্রথমে যে বিষয়টি করতে হয় তা হলো আচমন এবং আসন শুদ্ধি করে নেওয়া, অর্থাৎ সামান্য গঙ্গাজল হাতে নিয়ে তিনবার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই গঙ্গাজল উক্ত স্থানে ছটিয়ে দেওয়া হয়। তারপর অলক্ষ্মীর ধ্যান করা হয়। এই মন্ত্র উচ্চারণে অসুবিধা হলে অলক্ষ্মীর রূপটি মনে মনে কল্পনা করবেন, কারণ এই ধ্যান মন্ত্রে অলক্ষ্মীর রূপেরই বর্ণনা করা হয়েছে। অলক্ষ্মীর রূপটি মনে মনে কল্পনা করার পর যে কোনো এক প্রকার ফুল অলক্ষ্মী উদ্দেশ্যে পেছন ফিরে বাম হাত দিয়ে অর্পণ করবেন। এরপর অলক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্ত্রটি ব্যক্ত করবেন। ওম অলক্ষিত পুরুপাশি পুত স্থান বাসিনে সুপর রাত্রময় দতাও গৃহ পূজাঙ্গ স্বস্তিম। যদি মন্ত্র উচ্চারণে অসুবিধা হয় তাহলে অলক্ষ্মী দেবীর উদ্দেশ্যে বলবেন, হে অলক্ষ্মী দেবী, আমাদের পূজা গ্রহণ করে আমাদের গৃহ পরিত্যাগ করো। এরপর অলক্ষ্মী দেবীর মূর্তি সহ সমস্ত কিছু অংশ বাস্তুগৃহের বাইরে ফেলে আসবেন। বেশিরভাগ সময় ছোট্ট ছেলেমেয়েরা এই কলার পেটু মাথায় করে নিয়ে কোনো তিন মাথার মরে গিয়ে অলক্ষ্মীর বিদায় করে। এই সময় কুল পিটিয়ে বা ঘণ্টা বাজিয়ে বা ঢাক ঢোল বাজিয়ে অলক্ষ্মীর প্রতিমূর্তি নষ্ট করে তার সাথে একটি পাটকাঠি বা অথবা একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সমবেত কণ্ঠে বলে, অলক্ষ্মী বাইরে যা লক্ষ্মী ঘরে আয়, বা লক্ষ্মী আয় অলক্ষ্মী যা। এইভাবে এই ধ্বনির সাহায্যে মূর্তিটিকে বাইরে ফেলে দেওয়া হয় এবং তারপর গৃহে লক্ষ্মীর পূজা বা কালী পূজা করা হয়ে থাকে। অনেকেই এই দিন বাড়ির সদর দরজার সামনে অলক্ষ্মীর দূর করার উদ্দেশ্যে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখেন। বন্ধুরা, আসলে এই অলক্ষ্মী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে জমে থাকা অপরিচ্ছন্নতা, আলস্য, লোভ, মোহ, ক্রোধ, ঈর্ষা এই সমস্ত নেতিবাচক দিকগুলিকে দূর করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের অধঃপতন এবং দরিদ্রতার মূল কারণ এই বিষয়গুলি হয়ে থাকে। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপায় সকলের অভাব অনটন দূর হোক এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।